বছর পর ফের নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী। আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারী। এর আগে 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে এবং বেরিয়ে এসেছিলেন। মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন, অভিযোগ করেন তার মাইক বন্ধ করে দিয়ে তার পুরো বক্তব্য বলতে দেওয়া হয়নি। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন, পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বৈঠক ছেড়ে বেরিয়ে এসে বলেছিলেন যে আর কখনো নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন না। আর এবার বাংলায় পালা বদলের পর নীতি আয়োগের বৈঠকে নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার নীতি আয়োগের বৈঠকে ফোকাসে উত্তরবঙ্গ। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, উত্তরবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কি কি প্রস্তাব রাখা হতে পারে? সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারে নীতি আয়োগের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে উত্তরবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, পরিকাঠামোর উন্নয়নকে সামনে রেখে আজ নীতি আয়োগের বৈঠকে বেশ কিছু প্রস্তাব রাখা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে একটি শিক্ষা হাব তৈরি করার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে এইমস, IIM অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যাতে পরিকল্পনা করা যায় তা নিয়েও একটি প্রস্তাব দেওয়া হতে পারে আজকে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। বিশেষ করে উত্তরবঙ্গের 8 জেলা নিয়েই এই পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা সূত্র মারফত খবর। পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে বিশেষ করে আলাদা আর্থিক প্যাকেজ, যাতে উত্তরবঙ্গ কেন্দ্র করে ভালো করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো, শিল্প, তা নিয়ে যাতে একটা পরিকাঠামো গড়ে তোলা যায় তা নিয়েও বিশেষ প্রস্তাব আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখতে পারেন, যাতে সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে কেন্দ্র করে উন্নয়নের একটা রূপরেখা তৈরি করে দেওয়া যায়। তুমি জানো যে বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি বারবারই সরব হয়েছিলেন উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু তাই নয়, ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত উত্তরবঙ্গকে বঞ্চনা ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন। ফলত আজকের যে নীতি আয়োগের বৈঠক, সেই নীতি আয়োগের বৈঠকে উত্তরবঙ্গ কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেওয়ার প্রস্তাব রাখা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে বলেই তোমার খবর। ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গে গিয়ে উন্নয়নের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। তৃণমূলের আমলে বাংলায় জেহাদি মৌলবাদের রমরমার অভিযোগ। পশ্চিমবঙ্গের লড়াই শুধু রাজনৈতিক ছিল না, অস্তিত্ব রক্ষার জন্য ভোট দিয়েছে মানুষ। নিউজ 18 বাংলায় বললেন পশ্চিমবঙ্গের RSS এর সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু। জিষ্ণু, গেরুয়া পরিবারের কাছে এটা কত বড় সাফল্য? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপি ক্ষমতায়। দেখুন, এখানে লড়াইটা কেবল রাজনৈতিক ছিল না। ভারতবর্ষের যে রাজ্যগুলো সাংঘাতিকভাবে বিপর্যস্ত ছিল তার মধ্যে পশ্চিমবাংলা একটি ছিল। এখানে এই বাংলাদেশ আর ভারতবর্ষের বর্ডারে 10 কিলোমিটারের পরে পরে স্লিপার সেল, এই আমরা যে খাগড়াগড়ের বিস্ফোরণের সময় দেখলাম যে শাকিল আহমেদের মতো অনুপ্রবেশকারী এখানে আসার পরে তারা এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের একটা অ্যাসেম্বলি ইউনিট বানিয়েছে। এখানকার ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে তাদের ছাত্রীদেরকে জোগাড় করে সেই শিমুলিয়া মাদ্রাসাগুলো কারা খুলেছেন? না, এখানের একটি সরকার যে ক্ষমতায় আসার পরে কোনো রকম ইন্সপেকশন ছাড়া 11,200 মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে। তাই জেহাদি মৌলবাদ কেবলমাত্র স্বার্থান্বেষী রাজনৈতিক চক্র, আর তার সঙ্গে কালচারাল মার্কসিজম, যেখানে এতটা বর্ডার নেই, ইচ্ছে করে জমি দেওয়া হয়নি যাতে ওই বর্ডারটার মধ্যে যাতে ওখান থেকে একটা পোরাস বর্ডার থাকে।
তাই এই সবগুলোকে বিচার করা উচিত। আপনার কথা সূত্র ধরেই আমি জানতে চাইবো যে অনেকেই বলেন যে এবারের ভোটে যদি বিজেপি না জিততো তাহলে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, তাই কি এবার আরএসএস এইভাবে ঝাঁপালো? দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে বিজেপিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক অনেক বেশি আছেন, তাই যেখানেই নির্বাচন হোক না কেন, আমার ভাই যদি রাজনৈতিক ক্ষেত্রে লড়াই করছেন, আমার ভাই জিতবে, তার জন্য তো আমার চেষ্টা থাকবেই। শুধু এখানের জন্য নয়, সব জায়গাতেই যখন রাজনৈতিক লড়াই হয়, যেহেতু সবচেয়ে বেশি স্বয়ংসেবক ভারতীয় জনতা পার্টিতে আছে, তা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতা থাকে এবং জনজাগরণের কাজ করে। আমরা লোকমত পরিষ্কারের কাজ করি যে 100 জন মানুষ, এবার যেটা হয়েছে যে 100 জন মানুষ 100 জনই ভোট দিন, পেলে মতদান ফির জলপান, আগে ভোট দিয়ে আসুন, তারপরে সকালের ব্রেকফাস্ট খাবেন। এবং নো টু নোটা, যেটা এবারে পশ্চিমবাংলাতে মানুষ অদ্ভুতভাবে সফল করেছে। যারা কখনো ভোট দিতে যান না, তারা মনে করেছেন তার নিজের অস্তিত্বের জন্য যাকে ভোট দেওয়া উচিত তাকেই ভোট দিয়েছেন। শপথের দিন নরেন্দ্র মোদী মঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শান্তনুবাবু, আপনার কি মনে হয়, এটা কি একটা রাজ্য জয়ের জন্যই প্রণাম, জনগণকে, গণদেবতাকে কৃতজ্ঞতা প্রকাশ, না এর মধ্যে আরো অনেক মানে লুকিয়ে আছে? আমার তো সবসময় মনে হয় যে মোদি যেভাবে প্রোগ্রামটা করেছেন সেটার পেছনে অনেক অনেক অন্য ইমোশন লুকিয়ে আছে। এটা শুধুমাত্র একটি রাজ্য জয়ের ঘটনা নয়। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের দিকে তাকিয়েছিল সারা পৃথিবী। মেইন কারণ হচ্ছে যেটা উনি বললেন যে একটা পোরাস এত বড় বর্ডার এবং সেই বর্ডারকে ইন্টেনশনালি ফেন্স করতে না দেওয়া। আমাদের জেনারেল বিপিন রাওয়াত বলে গেছেন যে 2.5 ফ্রন্টে আমাদের লড়াই চলে। হ্যাঁ, তো এই 0.5 ফ্রন্টের জন্যে এই বর্ডারটা সিকিউর না হওয়াটা আমাদের কাছে একটা বিরাট বড়, সারা ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় সমস্যা ক্রিয়েট করতে পারতো। আমরা ভারতের সবচেয়ে দুর্বলতম জায়গার কথা জানি, আমাদের শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক, সেখান থেকে একটা বড় বিপর্যয় যে কোনো সময় হতে পারতো। সত্যি আমাদের ফোর্টিফিকেশনের জন্য যা প্ল্যান করার, সেটা যদি করবার জন্যে এমন রাজ্য সরকার দরকার ছিল যে এই কাজগুলোকে করতে দেবে। আজকে দেখুন, জেতার পরপরই আমরা সেখানে জমি পেয়ে গেলাম, আমাদের বিএসএফকে অনেক জমি হস্তান্তর করা হলো। এই জিনিসগুলো তো হতে পারতো না। ঘরে নাস্তানাবুদ পাকিস্তান, ক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবাদীদের উপর নির্বিচার গুলি সেনা পুলিশের, পিওকেতে মৃত্যু মিছিল। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধী স্লোগান, বিক্ষোভ, গুলি, মৃত্যু মিছিল। পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর, সেখানে এখন শুধুই হাহাকার। জল নেই, খাবার নেই, রোজগার নেই। বহুদিন ধরেই চলছে ক্ষোভ বিক্ষোভ। গত কয়েক বছর ধরে আন্দোলন চালাচ্ছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। যত দিন যাচ্ছে মানুষের ক্ষোভ বাড়ছে, আন্দোলন তত তীব্র হচ্ছে। মুখ বন্ধ করতে গত সপ্তাহে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ইসলামাবাদ। প্রতিবাদী জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে জঙ্গি সংগঠনের তকমা দিয়ে দেয়। এরপরে বাঁধ ভাঙে ক্ষোভ, শুরু হয় মিছিল। 7ই জুন পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে এক প্রতিবাদী ব্যবসায়ীর মৃত্যু। তাতেই ক্ষোভের বিস্ফোরণ, পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ, নির্বিচারে গুলি, মৃত্যু মিছিল। पाकिस्तान की ओर से फर्जी खबरों और वीडियो का एक सिलसिला लगातार देखने को मिला है, देख रहे हैं हम लोग। ये अपनी विफलताओं को छिपाने और अपने मानवाधिकारों के उल्लंघन, हनन के से ध्यान भटकाने का पाकिस्तान का हताशा पूर्ण प्रयास है। पाकिस्तानी कब्जे वाले कश्मीर में भीषण पुलिस बर्बरता,
की खबरें हम लोगों ने देखी है, कई एक रिपोर्ट देखने में आया है जिसमें कई एक प्रदर्शनकारी मारे गए हैं और कई एक बुरी तरह से घायल है। हम उम्मीद करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय पाकिस्तान को अपने दुष्कर्मों और अत्याचारों के लिए जवाबदेही ठहराएगा। পাকিস্তান থেকে মুক্তি চায় পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের দাবি, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা নেই সেখানে। পড়াশোনার উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। দখল করে রাখা এই পিওকেতে আসলে জঙ্গি তৈরির কারখানা চালাচ্ছে পাকিস্তান। এখানেই তালিম দেওয়া হয় জঙ্গিদের, তারপর তাদের পাঠিয়ে দেওয়া হয় ভারতের সীমান্তের দিকে। এই পিওকেতেই রয়েছে পাক জঙ্গিদের লঞ্চ প্যাড। 2019 সালের ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয় হামলা চালায় পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। পাল্টা ভারতের বালাকোট এয়ার স্ট্রাইক এই পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। पाक ऑक्युपाइड कश्मीर हमारा है, रहेगा और उसको हम लेकर रहेंगे, लेकर। ক্ষোভ, অশান্তি, আগুন, এটাই এখন পিওকের ছবি। নিউজ 18 বাংলা। অভিষেকের উপর চাপ আরো বাড়লো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সামন ত্রিপুরার আদালতের। ত্রিপুরার খোয়াই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে 22শে জুন। 22শে জুন খোয়াই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোন মামলায় এই সামন, আবিরের কাছ থেকে আরো জানবো। আবির, 2021 সালে ভোট পরবর্তী সময় ত্রিপুরার খোয়াই থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি সেই সময় সেখানে গিয়েছিলেন এবং সেই সময় বেশ কিছু বিক্ষোভ কর্মসূচির অভিযোগ, সেই অভিযোগেই এই অভিযোগটি দায়ের হয়। তারই প্রেক্ষিতে আগামী 22শে জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে আদালত মারফত যে সমন তার কাছে পাঠানো হয়েছে। এর আগেও আমরা জানি যে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরাতে গিয়েছিলেন বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ দায়ের হয়। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাস্তা বন্ধ করার অভিযোগ ছিল, বিনা অনুমতিতে মিটিং করা। এছাড়া আমরা একবার দেখেছিলাম যে সায়নী ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তিনি থানাতে পর্যন্ত তিনি গিয়েছিলেন, দীর্ঘ সময় থানার মধ্যে তিনি ছিলেন। সেই সময় বেশ কতগুলি অভিযোগ দায়ের হয়। তবে খোয়াই থানার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন পাঠানো হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের আরো কয়েকজন যারা সেদিনকে তার সঙ্গে ছিলেন তাদেরকেও একই দিকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে সশরীরে। ধন্যবাদ আবির। 18 বাংলার খবরের জের। 10 বছর পর বাড়ি ফিরে পেল নিউটাউনের বিশ্বাস পরিবার। মালদার মোথাবাড়িতে হওয়া হিংসার ঘটনায় ধৃত মিম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে এই বাড়িটা দখল করে রাখার অভিযোগ ছিল। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া, এই সেই 3তলা বাড়ি যে বাড়িটি দখল করে রাখার অভিযোগ ছিল মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। গত এপ্রিলে মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনার মূল চক্রী এই মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই মোফাক্কেরুলের একের পর এক কীর্তি সামনে আসে। তখনই এই খবরটি দেখায় নিউজ 18 বাংলা। নিউটাউনের এই বাড়ি দখল করে রাখার অভিযোগ মোফাক্কেরুলের বিরুদ্ধে। খবর দেখানোর পর তৎপর হয় বিধাননগর পুলিশ। খতিয়ে দেখে জমির নথি, দখলমুক্ত করা হয় বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরত পায় বিশ্বাস পরিবার। নিউজ 18 চ্যানেলের জন্য আমরা আজকে বাড়িটা ফিরে পাই। এর আগে আমরা অনেক জায়গায় গেছিলাম, থানা পুলিশ অনেক কিছু করেছে, আমরা কোনো সুরাহা পাইনি।
তা আমরা নিউজ 18 চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আমরা এই খবরটা নিউজ 18 চ্যানেল টিভিতে খবরটা দেখাই, তারপরে আমরা বাড়িটা ফিরে পেলাম। এর জন্য নিউজ 18 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। সোমনাথ বিশ্বাস নামে এই বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর তৈরি এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কেরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কেরুল দখল করে নেন বলে অভিযোগ। নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন সোমনাথ বিশ্বাস। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। খবর দেখায় নিউজ 18 বাংলা। বাড়ি ফিরে পেয়ে খুশি পরিবার। ওনাদের জন্য আমরা বাড়িটা ফিরে পাই 10 বছর পরে। ভালো লাগছে খুব, চ্যানেলে ধন্যবাদ, আনন্দ, খুশি, ভালো। নিউজ 18 চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্যই আমরা আজকে আমাদের এই বাড়িটি ফেরত পেয়েছি বিগত 10 বছর পরে। মোফাক্কেরুল ইসলাম এবং ওনার অনেক সাঙ্গপাঙ্গরা মিলে দখল করে রেখেছিলেন, যে আমরা ঘরে কখনো ঢুকতে পারতাম না। আমার বৃদ্ধ মা এখানে ওখানে ঘুরে বেড়াতো, কোনো থাকার জায়গা ছিল না। তো আজকে এতদিন পরে আপনাদের জন্য আমরা বাড়িটা ফেরত পেয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত 1 এপ্রিল এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড বাঁধে মালদায়। এসআইআর এর কাজে যাওয়া 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয়। বিচারকদের বের করে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মোথাবাড়ির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে মিল নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এখন এনআইএ এই ঘটনার তদন্ত করছে। মালদার মোথাবাড়ির ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারুলিয়া এলাকায় বাড়িতে প্রথম যখন তিনি আসে, সেই বাড়িতে ভাড়া ওঠার পরবর্তী ক্ষেত্রে এই বাড়ি জোর করে জবরদখল করে নেয়। এরপরে যারা বাড়ির আসল মালিক ছিল তাদের সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খবর সম্প্রচার হওয়ার পরে নিউজ 18 বাংলায় তারপরে লক্ষ্য করা যায় যে প্রশাসনের পক্ষ থেকে এই যে তারুলিয়া অঞ্চলের বাড়ি, যাদের আসল বাড়ি সত্যিয়া পরিবার, তারা ইতিমধ্যেই সেই বাড়িতে 10 বছর পরে তারা এসেছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।